গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি প্রতিদিনের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আজকের ভাবনা আপনারা বিভিন্নভাবে বিভিন্ন দিন বিভিন্ন ধরনের অনুষ্ঠান দেখে থাকেন। এখানে নানা বিষয় নানাভাবে চলে আসে। গান থাকে, কবিতা, নাচের অনুষ্ঠান, পাশাপাশি নানান আলোচনা বিভিন্ন ধরনের, এমনকি গণজাদু, কোনো কিছুই এখানে বাদ যায় না। বিভিন্ন বিষয় নিয়ে আমরা নিত্য নৈতিক চিন্তা ভাবনা করি। আজকের ভাবনার প্রেক্ষাপটে আজকে আমাদের মধ্যে আপনাদের সামনে যাকে আপনাদের সামনে উপস্থিত করব, তিনি একজন উদীয়মান আবৃত্তি শিল্পী অপু চট্টোপাধ্যায়। তার সম্বন্ধে আগে যেটা আমার বলার সেটা হচ্ছে, আবৃত্তি নানাভাবে দীর্ঘদিন ধরে চলে আসছে, নানাভাবে পরীক্ষা নিরীক্ষা, বিভিন্নজন বিভিন্নভাবে আবৃত্তি পরিবেশন করছেন। কেউ কেউ যান্ত্রিক সহযোগিতা নিচ্ছেন যন্ত্রের, আবার কখনো কখনো আরও আনুষঙ্গিক নানা কিছু তার সঙ্গে যুক্ত হচ্ছে, আবার কখনো শুধু খালি গলায় হচ্ছে। তবে মূলত যেটা আমরা আবৃত্তি বলতে বুঝি সেটা হচ্ছে স্মৃতি থেকে বলা। দেখে বলাটাকে আমরা সেই অর্থে আবৃত্তি বলতে পারি না, সেটাকে অনেকটা পাঠ বলা যায়। কিন্তু তবুও কবিতা আবৃত্তিকার হিসেবে যখন শিল্পী পরিচয় দেন, আজকাল অনেক ক্ষেত্রে দেখা যায়, এমনকি আজও যাকে আমরা উপস্থিত করব আপনাদের সামনে, তিনিও একটু অন্য আঙ্গিকে চেষ্টা করেছেন, আমি দেখতে পেরেছি, আমার মনে হয়েছে পরিচালক হিসেবে, যে অনেক সময় একটু অতি নাটকীয়তার আশ্রয় তিনি নিয়েছেন। সেটা যাই হোক, আবৃত্তির স্বার্থে একটু পরীক্ষা নিরীক্ষা আমরা করতেই পারি। ভালো মন্দ লাগাটা আপনাদের হাতে। অবশ্যই আপনারা যেরকম বিভিন্ন অনুষ্ঠানের ভালো এবং মন্দ লাগার দিকগুলো নিয়ে মাঝে মাঝে আমাকে ফোন করেন, পর্দার ওপারে আজকের ভাবনার যারা নিয়মিত দর্শক, আমি হঠাৎ কেউ দর্শক হয়ে গেলেন আজকের ভাবনার, তাকে বলছি না, কিন্তু যারা নিয়মিত এটি দেখেন তাদের কাছে এটাই আশা করব যে আজকের আবৃত্তি শিল্পী হিসেবে যারা আবৃত্তি আপনাদের শোনাবো, আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। এইটুকুই পরিচালক হিসেবে আমার জানার ইচ্ছে রইল। শুরু করছি অপু চট্টোপাধ্যায়ের কবিতা আবৃত্তি। আমাদের দেশ স্বাধীন হয়েছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি সেই সমাজে নারীদের অবস্থান। নারী একটি কোলাজ কবিতা, নারীকে নিয়ে আমার একটা ছোট্ট প্রয়াস। চারিদিকে ভয় আর ভয়, যদি পুত্র না হয়, একটাই লিঙ্গ আছে মোটে, সবার পিড়িনের অন্ধকারে সপাটে ঢুকিয়ে দেয় দাঁড়ে। ছুরি কাঁচি সারাশে যা জোটে, না হওয়া তুলতুলে হাত, বুক, পেট, জনি, মাথা ভেসে চলে জন্নার স্রোতে। আমাদের মহান ভারতে তবু বেঁচে আছি। ফুটপাতে টায়ার জ্বালিয়ে ভাত ফোটায় যে অর্ধনগ্ন নারী, তাকে বলি বেঁচে থাকো। পার্কের বেঞ্চে স্নো পাউডার মেখে বসে থাকা উৎসুক রমণীকে বলি বেঁচে থাকো। শীততাপ নিয়ন্ত্রিতা ঘরে অলঙ্কিতা দুঃখিতাকে বলি বেঁচে থাকো। মধ্যরাতে বাড়ি ফেরা পাঁড় মাতালের অনঙ্গ বধূকে বলি বেঁচে থাকো। বেঁচে থাকো নারী, তুমি বেঁচে থাকো, বেঁচে ওঠো, প্রচন্ড ভাবে বেঁচে ওঠো।
আমি লিপস্টিক, আই শ্যাডো, ফেসিয়াল, আমি পপস্টিক, আমি হাড় কাটালে, আমি নিভৃত জ্যোৎস্না নির্জনতম অশ্রু, আমি বৌঠান, মীরা, বনলতা সেন। পুরুষ আমার প্রেমিক ও চিরশত্রু, তবুও পুরুষদের আমি সবচেয়ে বেশি ভালোবাসি। পদপল্লবেরও চুমু খায়, তবুও আমরা তাদের বউ, মেয়ে, সেবাদাসী। আমি সে মেয়েটি যে গত কোন শতাব্দীতে 5 বছর বয়সে মারা দিয়েছে কোন গঙ্গা যাত্রীর গলায়। 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্বিণী। একাদশীর দিন অবুঝ দশমী বালিকা তৃষ্ণায় আটক ঘরে মাটির লেহন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে মুখ তুলে পড়েছি সুতিকা দাঁড়ে, জ্বলে পুড়ে মরেছি সতী দাগে। আমি বুঝতে পারিনি যে চাকরির জায়গায় নিজের কাজের কুশলতা দেখাতে নেই। আমি বুঝতে পারিনি আমার প্রেমিককে তার প্রেম পত্রের বানান ভুলগুলো ধরিয়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। আমি বুঝতে পারিনি যে আমি যদি কবি হতে চাই, আমার বন্ধুরা বলবে ওটা কবিতা হয়নি, পদ্য হয়েছে। আমি বুঝতে পারিনি এই শতাব্দীর শেষ সীমানায় এসে দাঁড়িয়েও এই পুরুষ শাসিত সমাজ বুদ্ধিমতীদের জন্য অপ্রস্তুত। আমি মৃত্যু দেখেছি, আমি পাপ দেখেছি, আমি পঙ্ক দেখেছি। ট্রেনে বাসে ভিড়ে অজানা হাত আমাকে স্পর্শ করে, যেন আমার শরীর আমার নয়, শুধু পুরুষের বিচরণ ক্ষেত্র। প্রতিবাদ করলেই ফিরে উপদেশ, নির্দিষ্ট কামনা বা সিটে যাওয়ার। শূন্য থেকে শূন্যের, আর শূন্যের ভেতর দিয়ে আমি হেঁটে যাই আর জনে জনে জিজ্ঞাসা করি, তোমাদের বাড়িতে মেয়ে আছে? কেউ কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে তোমার কন্যার দেহে? একটু বেশি রাতে বাড়ি ফেরা তোমার মেয়েকে কেউ কুপ্রস্তাব দিয়েছে অন্ধকার পাড়ার মোড়ে? তোমার মেয়ের ফেসবুক প্রোফাইল আছে, কেউ হ্যাক করে পাসওয়ার্ড জেনে পর্ন ছবি টাঙিয়ে দিয়েছে দেওয়ালে দেওয়ালে? পথের উপর দিয়ে আমি হেঁটে যাই শুধু এইসব প্রশ্ন নিয়ে। হাতে কি? ধুলো ওরে শুধু, বালি ওরে নিরুচ্চার শূন্যের ভিতর। লিঙ্গ ভেদের এই ঘৃণা মুছে যাবে কবে? কবে ধর্ষকের চোখ থেকে মুছে যাবে হিংস্রতায় ফেটে যাওয়া দখলের শেষ আলো? পৃথিবী জানে না এর উত্তর আজও। নারী, তুমি বেঁচে ওঠো, নিঃশ্বাস নাও অমল হাওয়া। এই আকাশ তোমার, আকাশের মেঘপুঞ্জ তোমার, এই নদী অরণ্য কাশফুল তোমার, এই জল হাওয়া তোমার, এই মেঘপুঞ্জ তোমার। আর কোন নারীকেই কোন গন্তব্যে পৌঁছবার জন্য যেন বেরোতে না হয় কোন দুর্গম অরণ্য, আর কোন পুরুষের গুহা থেকে রক্তাক্ত বেরোতে না হয় কোন নারীকে। এই মাঠ তোমার, এই শস্য ক্ষেত্র তোমার, এই আলপথ তোমার, দিগন্ত বিস্তৃত যত দূর দেখো নারী, সব তোমার, সব তোমার। যদি তুমি নারী হও, এই মৃত্যুকে অতিক্রম করে উঠে দাঁড়াও। যদি তুমি মানুষ হও, দুহাতে শিকল ছিঁড়ে একবার দাঁড়াও। দুহাতে শিকল ছেড়ো, এই হাত তোমার, দুপায়ে দৌড়ে যাও, এই পা তোমার, দু চোখে জীবন দেখো, এই চোখ তোমার, তুমি ঠা ঠা করে হাসো, এই চোখ, মুখ, গ্রীবা, ঠোঁট সব তোমার নারী। তুমি আমূল তোমার, তুমি আনন্দ তোমার। আমি প্রণাম জানাই সেই আগুনকে যার নাম বর্ণ পরিচয়,
সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে যারা ঊনবিংশ শতাব্দীর অন্ধকারের হাতলে আমাকে জ্ঞানের আলোক জ্বালিয়ে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাকান্নের জন্য ফেলে যাচ্ছি চোপ্পচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধকার, আনন্দের জন্য সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার চলার পথে দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহাবিভঙ্গ ভয়ঙ্ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মধ্যে দিয়ে আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে, হয়তো আমি সেই মেয়ে। নমস্কার, নমস্কার। শারদীয়া এসে গেছে। শারদীয়া মানেই হচ্ছে বাঙালিদের সব থেকে বড় উৎসব। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে মা আমাদের ঘরে আসবেন। আনন্দ মানেই হচ্ছে পুজো, মানেই হচ্ছে আনন্দযজ্ঞ, কিন্তু এই আনন্দের পেছনেও অনেক দুঃখ লুকিয়ে থাকে। যে মৃৎশিল্পীরা আমাদের হাতে মা দুর্গাকে তুলে দেন, তাদের অনেক করুণ কাহিনী এর ভেতরে লুকিয়ে আছে। সেরকমই এক মৃৎশিল্পীর করুণ কাহিনী ফুটে উঠেছে কবি শুভ দাশগুপ্তের শারদীয়া কবিতায়। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, ছেলেবেলার ছেলে খেলার সেই আনন্দ ধাম। আকাশ ছিল সুনীল উদার, রোদ্দুরে টান টান। গেরুয়া নদীর পার ঘেঁষে সেই ছোট্ট আমার গ্রাম, গেরুয়া নদীর পার ঘেঁষে সেই গ্রামের শেষ পাড়ায় নবীন কাকার কুমোর বাড়ি ঠাকুর হতো গড়া। সাত পাড়াতে বেজায় খ্যাতি নবীন তালেবর। নবীন কাকার হাতের ঠাকুর অপূর্ব সুন্দর। এক এক বছর এক এক রকম ঠাকুর তৈরি হতো। সেসব ঠাকুর দেখতে মানুষ বেজায় ভিড় জমাতো। স্কুল পালানো দুপুর ছিল, ছিল সঙ্গী সাথী, চোখ জোড়ানো মূর্তি দেখতে দারুণ মাতামাতি। শারদীয়ার দিন গড়াতো শিউলি গন্ধে দুলে, রোজই যেতাম ঠাকুর গড়া দেখতে সদল বলে। নবীন কাকা গরিব মানুষ, সদাই হাসি মুখ, নিবিষ্ট মন, ব্যস্ত জীবন, আপন ভোলা সুখে। হাতের ছোঁয়ায় তৈরি হতো লক্ষ্মী, গণেশ, পেঁচা। দূর গায়ে তার ঠাকুর বাড়ি, ঠাকুর গড়েই বাঁচা। কিন্তু সে বছর কি হলো বলি শোনো দিয়া মন, বন্যা হলো ভীষণ রকম, ভাসলো যে জীবন। কত মানুষ ঘর হারালো, প্রাণ হারালো কত। গোটা গ্রামের মূর্তি জুড়ে হাজার আঘাত হতো। ধানের জমি পাটের খেতে জল থই থই বান, সর্বনাশের কান্না ঘেরা হাজার নিঃস্ব প্রাণ। বন্যা শেষে বর্ষা গেল, জাগলো শারদ আলো। পুজোর ছুটি নীল আকাশে দারুণ ডাক পাঠালো। কাশফুলেরা উঠল দুলে, শিউলি ছড়া দিন। পুজো আসছে রোদ্দুরে, তাই বাজলো খুশির বিন। আমরা সবাই কচি কাঁচা আবার জড়ো হয়ে ঠাকুর গড়া দেখতে গেলে মাঠ ঘাট পেরিয়ে।
কিন্তু সে বছর তো গুটি কয়েক ঠাকুর টালির ঘরে, সে বছর তো পুজোর আয়োজন নমো নমো করে। কিন্তু তারই মধ্যে টালির চালের কোণে একটা ঠাকুর নবীন কাকা ভাঙেন, করেন নিত্য আপন মনে। অন্য ঠাকুর দেখতে চাইলে বাধা দিতেন না, ওই ঠাকুরটা দেখতে চাইলে না, শুধু না। কৌতূহলে দিন গড়ালো, পুজো এলো কাছে, মহালয়ের দিনটি এলো পুজোর খুশির সাজে। আমরা সবাই রাত থাকতে উঠেছি ঘুম ছেড়ে, পূবের আকাশ মলিন, আলো ধীরে উঠছে জেগে, অন্ধকারে চুপি চুপি গুটি গুটি পাই আমরা হাজির নবীন কাকার ঘরের কিনারায়। চুপটি করে দরজা ঠেলে ভিতর পানে গিয়ে দেখি কাকা চোখ আঁকছেন সমস্ত মন দিয়ে। চোখ আঁকা যে সাঙ্গ হলো নিথর নবীন কাকা, অঝোর ধারে কেঁদেই চলেন দু হাতে মুক্তি ঢাকা। কাঁদছে শিল্পী নীরব দৃশ্য কূপের আলো ঘরে, নবীন কাকার পাথর হৃদয় কান্না হয়ে ঝরে। রাত ফোরানো ভোরের আকাশ অল্প কৃপণ আলো, মুখ দেখলাম সেই ঠাকুরের চোখ জুড়িয়ে গেল। কিন্তু এ কি, এ মুখ তো নয় দুর্গা বাবার প্রতি, এ যেন এক ঘরের মেয়ে চেনা জানা অতি। নবীন কাকার সামনে গিয়ে কি হয়েছে বলি, কেঁদেই বলেন নবীন কাকা সবই জলাঞ্জলি। শ্রাবণ মাসে বন্যা এলো, গেল অনেক কিছু, মারণ ব্যাধি এলো তখন বানের পিছু পিছু। ভাদ্র মাসের পূর্ণিমাতে সেই ব্যাধি যে ধরলো, মেয়ে আমার অনেক কষ্টে যন্ত্রণাতে মরলো। ঠাকুর গড়ি দোহাত আমার অবশ হয়ে আসে, সব প্রতিমার মুক্তি জুড়ে মেয়ের মুক্তি ভাসে। বলনা তোরা, বলনা সবাই চোখ আকাশে হলো, বলনা এই তো মেয়ে আমার হাসছে ছলো ছলো। কোথায় গেলি মারে আমার, কোথায় তোকে পাই, মূর্তি গড়ে খুঁজি তোরে মূর্তিতে তুই নাই। ষষ্ঠী এলে বোধন দেবীর প্রাণ প্রতিষ্ঠা হবে, জাগবে ঠাকুর কিন্তু আমার মেয়ে ফিরবে কবে। কেউ কি কোনো মন্ত্র জানো মৃন্ময়ী এই মেয়ে বাপের চোখের জল মোছাতে উঠবে হেসে গে। আমরা অবাক, আমরা অবাক মহালয়ার ভোরের শিউলি ঝরে, কি নিদারুণ ঠাকুর পুজো নবীন কাকার ঘরে। একটা পুজো, দুটো পুজো, শতিক পুজো যায়, অসুর বধের নাটক জমে, অসুর বেঁচেই যায়। বাঁচে অসুর, বাড়ে অসুর প্রাপ্তহিকের ফাঁকে, ভয় কাঁপা মানুষ শুধু ঈশ্বরকে ডাকে। ডাকতে ডাকতে গলা ভাঙে বধির ভগবান, মহল্লাতে অসুররা সব পায় মহা সম্মান। যে ছেলেটা উনুন ধরায় ভোরে চায়ের স্টলে, যে মেয়েটা সাফাই করে ভোরে শপিং মলে, যে যুবকটি ভিড়ে ট্রেনে রোজ বেচে আমলকি, পুজো এলে তাদের চোখে আলো জ্বলল কি? কেউ এসবের ধার ধারে না, কেউ রাখে না খোঁজ, একলা নিজের মতো বাঁচাই
দিব্যি এখন সহজ। একটা মানুষ 10টা মানুষ 1000 মানুষ বাঁচে, কেউ আনন্দে মাতাল, কেউ বা পড়ে খিদে রাঁচে। এক প্যান্ডেল 2 প্যান্ডেল, প্যান্ডেলেরই ভিড়, বিপণনের ধনুকে টান, বিজ্ঞাপনের তীর। আসছে পুজো, হবেও পুজো, থামবে দশমীতে, মুখ মুখোশের রং তামাশা জমাট পৃথিবীতে। তাই তো কবি আহ্বান করলেন আগুনকে। পরম আকাঙ্ক্ষিত আগুন, বহুদিন ঘর ছাড়া তুমি, কতবার কত ভাবে চেষ্টা করেছি তোমার খোঁজ পেতে, পাইনি। তুমি জানো না কত চিঠি লিখেছি তোমার নামে, কতবার কাতর ডাক পাঠিয়েছি তোমাকে উদ্দেশ্য করে। আগুন, তুমি থেকে গেছো ধরা ছোঁয়ার বাইরে, এই শ্রান্ত দেহ মনের ক্লান্ত ছায়া থেকে বহু দূরে। আজ তোমাকে আহ্বান করছি আমার হৃদয়ে, আমাদের হৃদয়ে। তোমাকে ডাক পাঠাচ্ছে আমার সময়, স্বজন, স্বদেশ। বহুদিন কোনো খবর পাই না তোমার, কোথায় হারালে আগুন, কোথায়? মহাবিশ্বের মহাকাশের সৃষ্টির প্রথমতম মুহূর্তে ক্রান্তি লগ্ন থেকে দেখেছি তোমাকে, সূর্য সম্ভূত এক প্রাণময় মর্তলোকের জন্ম মুহূর্ত থেকে দেখেছি তোমাকে। প্রবলতম উত্তাপে, ভীষণতম বিধ্বংসী উন্মত্ততায়, নিবিড়তম সৃজনে দূর প্রভাবী ছন্দে দেখেছি তোমাকে আগুন। 3 ভাগ চোখের জল আর 1 ভাগ বেঁচে পড়তে থাকার আনন্দিত সবুজ নিয়ে আমাদের এই জীবন নামের নাট্যশালায় তুমি প্রথম আলোর সম্পাদ। মনে পড়ে আর্তনাদক্লিষ্ট সে শ্মশান ভূমি, জ্বলছে চিতা, জ্বলছে মৃত মানুষ, আর চারপাশের ঢাক ঢোল কাসর ঘণ্টার নেপথ্যে জ্বলছে জড়ো হওয়া এক পাল মানুষের বাসবল্লভ। আর সেই উন্মাদ কালবেলায় নিদারুণ চিৎকারে আকাশ ফাটিয়ে জ্বলে উঠছে নিরীহ এক সত্য বিধবার অনিচ্ছুক দেহ। মনে পড়ে আগুন, প্রাকৃতিক আগ্নেয় বিভৎসতাকে তুচ্ছ করে সেদিন এই পরাধীন দেশ দেখেছে এক দুর্নিবার মানবিক আগুন। সে আগুনের নাম রামমোহন। বহুবিবাহ, বাল্যবিবাহ, কুলীন প্রথা গর্বরচিত দানবীয়তায় যখন ঠেকেছিল মানুষের মুখ, তখন দাবানলের মতো ছড়িয়ে পড়ে এক আগুনকে আমরা আজও মাথা নত করে জানাই প্রণাম। সে আগুনের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তোমাকে দেখেছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শোণিত পিপাসুর তরবারির ঝলকে, তোমাকে দেখেছি তিতুমিরের বাঁশের কেল্লা দুর্দমনীয় দুঃসাহসে, তোমাকে দেখেছি জালিয়ানওয়ালাবাগের নৃশংসতায়। কখনো তুমি বুড়িবালানের তীরে জ্বলে ওঠা বাঘা যতীন, কখনো তুমি রাইটার্স বিল্ডিং কাঁপিয়ে দেওয়া রিভলভারের প্রচন্ড শব্দে বিনয় বাদল দীনেশ, কখনো তুমি বহুদূর বিদেশের মাটি থেকে হাজার হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে পরাধীনতার শৃঙ্খল চুরমার করতে এগিয়ে আসা নেতাজি সুভাষ। তোমাকে দেখেছি আগুন বারবার সুজলা সুফলা এই মায়াময় দেশে, ঘাসে ঘাসে, নদী পাহাড় অরণ্যে, গ্রামে গঞ্জে হাটে। শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে তুমি হিরণ্ময় হয়ে উঠেছিলে স্বামী বিবেকানন্দের বিশ্বজয়ী রূপে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে বলে বজ্রকণ্ঠে দীপ্যমান তুমি বিশ্বকবি রূপে। তোমাকে দেখেছি স্বাধীন মাটিতে, তোমাকে দেখেছি খাদ্যের শাড়িতে, তোমাকে দেখেছি গ্রামে শহরে লাঠি গুলি বেয়ানিতে পরিণত হওয়া মিছিলে। তোমাকে দেখেছি তেভাগায়, তোমাকে দেখেছি তেলেঙ্গানায়, তোমাকে দেখেছি আগুন বার বার অসংখ্যবার। হে আমার প্রিয়
বহুদিন আর দেখা হয় না, চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর হয়ে উঠেছে। শেষবার তোমাকে দেখেছিলাম ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলার গান গাইতে গাইতে উত্তাল সত্তরের উন্মাদ স্বদেশে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঘূর্ণি ঝড়ের বেগে পৌঁছে গিয়েছিলে বীরভূম, বিহার, অন্ধ্র, আসাম। বহুদিন আর দেখা হয় না, চারপাশের গাঢ় অন্ধকার ক্রমশ গাঢ়তর হয়ে উঠেছে। আমার সময়, আমার স্বজন, আমার স্বদেশ তোমাকে খুঁজছে, ভীষণ ভাবে খুঁজছে। ফিরে এসো আগুন, ফিরে এসো, ফিরে এসো। ভাঙাচোরা পথে পথে আবার নতুন সব সুর, নতুন উৎসব, কিংবা শেষ রাত্রে সেতারের দ্রুত স্পন্দ। সমস্ত বাংলার মাঠে ঘাটে ঘাটে, উঠোনে দাওয়ায়, নীড়ে নীড়ে, কচি কচি ঘাসে ঘাসে, বধূর ব্যাকুল চোখে মুখে, শক্তিমান পুরুষের বিদ্যুতের মতো চেতনায় মুক্তির আনন্দ মাতে, শতধারে উচ্ছল বর্ষায়। ওগো তুমি বলে দাও, মরণ শাসানো এই দিন রাত্রি থেকে, পুঞ্জ পুঞ্জ অমাবস্যা থেকে কবে যে সুন্দর হব, কবে যে উজ্জ্বল হব শরতের নীলের মতন, কবে যে রৌদ্রের মতো শান্তি দিয়ে সাজাবো পৃথিবী। পৃথিবীর বুক জুড়ে মুঠো মুঠো সুন্দরের গান। ওগো তুমি বলে দাও, কত কাল পরে দিকে দিকে আমাদের স্বর্ণচ্ছটা জীবন নির্মাণ। নমস্কার। এতক্ষণ আপনারা শুনলেন অপু চট্টোপাধ্যায়ের কণ্ঠে আবৃত্তির অনুষ্ঠান। আশা করি আপনারা কে কিভাবে নিয়েছেন আমাদের জানাবেন। এবং আবৃত্তির মধ্যে এটা তো ঠিক কথাই, এমন অনেক বিষয় উঠে এসছে যেটা আজকের সমাজ জীবনের পক্ষে অপরিহার্য। অর্থাৎ বিষয়, প্রথম কথা যেটা, যে বিষয়ের দিক থেকে খুব বাস্তব উপযোগী এবং এই বিষয়গুলো অবশ্যই ভাবনার অবকাশ রাখে। কারণ আজকের আবৃত্তিকাররাই কিন্তু পারেন সমাজে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে। কারণ আবৃত্তি শিল্পটাই এমন, যদি বিষয়গুলোকে সঠিকভাবে তুলে ধরা যায় তাহলে অবশ্যই তার একটা আলাদা ভূমিকা থেকেই থাকে। আর শুধুমাত্র নিছক বিনোদন হিসেবে আবৃত্তিকে দেখলে সেটা যে যার যেরকম ভাবনায় কে কিভাবে নেবেন জানি না, কিন্তু সমাজ আন্দোলনের একটা অন্যতম হাতিয়ার আবৃত্তি এবং আবৃত্তি শিল্পীদের সামাজিক দায়বদ্ধতা ভীষণভাবে আজকের যুগে প্রয়োজন। পাশাপাশি বিষয়মুখী জ্ঞান এবং প্রতিটি বিষয় আজকে নিজের অঞ্চল থেকে আরম্ভ করে গোটা পৃথিবীর প্রেক্ষাপট, তার পরিবেশ, তার পরিস্থিতি, তার আর্থসামাজিক পরিকাঠামো, তার সামাজিক অবস্থান, কোথায় কি হচ্ছে, যত জানা যায় ততই মনে হয় আবৃত্তি শিল্পীরা আরও বেশি নিজেকে তৈরি করতে পারেন এবং আরও বেশি মানুষের কাছে সঠিক বিষয় উপস্থাপিত করতে পারেন। যাক, অপু চট্টোপাধ্যায়ের আবৃত্তি শোনালাম, তার সঙ্গে সঙ্গেই শেষ করছি চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আমি তাপস নাগ আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। নমস্কার।
চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।